এর মধ্যে শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, বাজারে এরই মধ্যে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব কালকে বলেছেন যে অর্থনীতির ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আখেরে এর লাভ হবে সাধারণ মানুষেরই এই দাম বাড়ানোর ফলে। আপনার কী লাভ হলো এই দাম বাড়ানো? হ্যাঁ, ছোটোবেলায় একটা মানে কথা বলা হতো, প্রায় বলতো যে কাটবো কিন্তু রক্ত বের হবে না, বলতো না? আচ্ছা, এটা শোনার পর কেউ কি খুশি হতো? কেউ কি নিজের হাতটা বাড়িয়ে দিত, ভাই কাটেন দেখি রক্ত বেরোবে কিনা? কেউ করতো এই কাজটা? করতো না। অথবা যদি আপনি বলেন তোমার একটা হাত আমি কেটে ফেলবো, তারপর তোমার এটা পরবর্তী জীবনে তোমার লাভ হবে, কেউ বিশ্বাস করে হাত কাটতে দিবে? ওনাদের এই বক্তব্যগুলি হলো ওই ধরনের বক্তব্য। বাজারের দাম বাড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। মানে আমি যেন শুনছি যে আগের সরকার, হাসিনা সরকারের দু একজন মন্ত্রী ছিল, ওনারা এরকম বলতো কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু জনগণের সমস্যা হবে না। তো সমস্যা কার হবে? সমস্যাটা হবে কার? দাম তো বাড়বে। যে জিনিসটা আমি আগে 1 টাকা দিয়ে কিনতাম, এখন ওটা আমি 1 টাকা দিয়ে কিনতে পারবো না, আমার এখানে আরও কিছু ভরতে হবে। কষ্টটা কার হলো? আমার হলো না তার হলো? আমার তো হইলো। তো কী করে বলে যে আমার কষ্ট হবে না? হ্যাঁ, উনি বলবেন যে ভ্যাটের সামান্য বাড়িয়েছি। হ্যাঁ, সামান্যই বাড়িয়েছেন। ওই সামান্য সামান্য করে বাড়তে বাড়তে সব মিলিয়ে যে কত দাঁড়ায় এটাকে উনি হিসাব করেছেন। আচ্ছা ঠিক আছে, বলবেন না বেশি না, ধরেন আপনার আগে মাস চলতে হয়তো 40,000 টাকায়, এখন ওখানে আরও হয়তো 8,000 টাকা যোগ হবে, বেশি না, অথবা 5,000 টাকা যোগ হবে, ধরলাম 5,000 টাকা যোগ হবে। এই 5,000 টাকা ওনার জন্য কিছু না, ওনার জন্য কিছু না, কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাড়তি দিতে দিতে তার জন্য অনেক টাকা। তো এইগুলি যেগুলো বলে না, মানে এত হাসি উঠে, এবং এরা আবার দাবি করে তারা নাকি জনগণের সরকার। জনগণের নাকি দাবি ছিল, জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব করতেছিল, রাস্তাঘাটে যারা মাঠে নামছিল, সাধারণ মানুষ, গৃহবধূ নামে নাই, নামছে তো, তাদের যে বলতেন যে ভাই আন্দোলনটা ভালো মতো করেন, এই আন্দোলন করলে 6 মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়বে। যদি তাদের বলতেন, তারা আন্দোলন করতো আন্দোলন। যে সেই আন্দোলনের সরকার এটা কেউ বলবে আর বিশ্বাস করবো? এটাকে বাধ্য হলো এই ভ্যাট বাড়াতে? কেন বাধ্য হবে? এর বাধ্যতার কি আছে? শোনেন, কতগুলি বিষয় বলি, এগুলি বললে পরে লোকে আবার খারাপ বলে যে ভাই তুমি এখানে সব কিছু সমালোচনা করো। বাধ্য হবে কেন? বলতেছে যে তারা রেশিও, জিডিপি এবং ট্যাক্সের রেশিও বাড়াচ্ছে। পাবলিক তো বুঝে না জিডিপি আর ট্যাক্সের রেশিওটা কি। আপনার আধা ঘন্টা ধরে বুঝান, দেন পাবলিক বুঝে কিনা? পাবলিক এটা বুঝবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারে যে IMF-এর চাপ। তো IMF-এর সঙ্গে আলোচনা করার আমার সক্ষমতা আপনার নাই কেন? নাই কেন? বড় বড় কথা বলে তো হবে না। আমরা বলে বেড়াই যে ডক্টর ইউনূসের সঙ্গে সারা দুনিয়ার হ্যাভি সম্পর্ক, একসঙ্গে বসে চা খায়। হ্যাঁ, একসঙ্গে বসে চা খাওয়া এক জিনিস, আর টেকাটা দেওয়া আরেক জিনিস। বলছে না প্রথমবার যাইনি, এত এত প্রতিশ্রুতি, 1 টাকা বাড়ছে, 800 টাকা। তো উনি IMF-কে বুঝাতে পারেন না যে আমরা ওই সরকারের কে বিপ্লব করে আন্দোলন করে সরাই দিছি, তো ওই সরকারের যে শর্ত তুমি দিয়েছ সেই শর্তগুলি আমাদের জন্য রিল্যাক্স করো। উনি বলতে পারতেন না? এটা মানাতে পারছেন? পারেন নাই, জাস্ট পারেন নাই। ডক্টর ইউনূস ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো PR পার্সনদের একজন। পাবলিক রিলেশন এক জিনিস, আর দেশ চালানো আরেক জিনিস রে ভাই। এত সোজা না, পারেন নাই। জাস্ট আরও $1 বিলিয়ন চাচ্ছেন, এবং সেটা বোঝানোর জন্য এগুলি করছেন। কি রেজাল্ট হবে? আপনি বলেন কি রেজাল্ট হবে? কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিল যে মূল্যস্ফীতি নাকি কমবে। তো আপনি সবগুলো ভ্যাট এবং সম্পর্ক শুল্ক দিলে মূল্যস্ফীতি কমে কেমন করে? জিনিসপত্রের দাম আরও বাড়বে, তো মূল্যস্ফীতি কেমন কমবে? তো এবারই এই সমস্ত পাগলের প্রলাপ বলে তো হবে না। জি, আবার আসবো আপনার কাছে, এই বিষয়টা জানার আছে। সাদাত হোসেন সেলিম, আপনাকে জানতে চাই, আপনার যখন এই সরকার গঠন হলো, আপনারা নিঃস্বার্থভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সমর্থন করেছেন এবং নানা বিষয়ে আপনারা ঐক্যমতে পৌঁছেছেন, একমত হয়েছেন। এই যে জিনিসপত্র শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো হলো, জিনিসপত্রের দাম বেড়েছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? না দেখুন, একটা রক্তক্ষয়ী আন্দোলনের পরবর্তীকালে যে একটা শূন্যতা
মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেটা শূন্যতা, সেই শূন্যতায় আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকেই ডক্টর ইউনূস সাহেবকে মেনে নিয়েছি, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সরকারকে কিন্তু আমরা মন থেকে মানতে পারিনি। যখনই আপনার ইউনূস সাহেব সরকার গঠন করেছেন, তার উপদেষ্টাদেরকে দেখে আমরা খুবই হতাশ হয়েছি, বিস্মিত হয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে লজ্জিত হয়েছি। তো তারপরে যাই হোক, যেহেতু আমাদের সরকার, যেহেতু আমরা আন্দোলন করে আপনার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি এবং আমাদের সেই সময় উপায় ছিল না, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সাথে প্রথম দেখাই বলেছি, দেখুন বাংলাদেশে 58টা মন্ত্রণালয়, 58টা মন্ত্রণালয় এই কয়েকজন আপনার কি দিয়ে চালাতে পারবেন না। আপনি আরও দক্ষ, যোগ্য, সৎ এবং আপনার ব্যক্তিত্ববান আপনার উপদেষ্টাদেরকে আপনার সামিল করুন। তিনি সামিল করেছেন নাট্যকারকে, বুঝছেন না, আমরা আরও হতাশ হয়েছি। সেই জন্য আপনি বলতে পারেন যে আসলে ডক্টর ইউনূসের প্রতি আমাদের এখনও সমর্থন আছে, ডক্টর ইউনূসের প্রতি আমাদের এখনও আপনার ভালোবাসা আছে, তার জন্য শুভকামনা আছে, তার সাফল্য কামনা আছে। কিন্তু তার যেই উপদেষ্টা মণ্ডলী, এই উপদেষ্টা মণ্ডলী আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই মানে মানে বিলো স্ট্যান্ডার্ডের হয়ে গেছে। কয়েকজনকে বাদ দিয়ে এটা বলতে বাধ্য হচ্ছি। আমরা জানি না, হয়তো আমাদের কপালে কি দুর্ভোগ আছে, আপনার জেল জুলুম অতীত সহ্য করতে হয়েছে, ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু আমরা এই কথাগুলো যেহেতু জনগণের কথা, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন দেখুন, এই সরকার ক্ষমতায় আসার পরে আপনার মানে উচ্চাকাঙ্ক্ষী যে সমস্ত পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো বাদ দেওয়া হয়েছে। তারপরে পরিকল্পনাতে অনেকগুলো আপনার প্রকল্প আছে, যে প্রকল্পতে আমরা জানতাম যে বিগত সরকারের আমলে একটা প্রকল্পতে 3 বার 4 বার 5 বার পর্যন্ত ব্যয় বৃদ্ধি হতো, সেই ব্যয় বৃদ্ধির লাগামটা টেনে ধরেছে। তার মানে কি, অর্থের যে যোগানটার জন্য, যে 12,000 কোটি টাকা অর্থ যোগানোর জন্য আজকে সারা বাংলাদেশের মানুষের উপর কথা বলা হতে আরম্ভ করে খাওয়া দাওয়া হতে আর প্রতিটির উপরে আপনার ভ্যাট ট্যাক্স বসিয়েছেন, সেটা একেবারেই একটা অনুচিত এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটার জন্য আপনার আসলে নিন্দা, ক্ষোভ বলেন, দুঃখ প্রকাশ করা বলেন, অথবা হতাশা ব্যক্ত করার কথা বলেন, সেটা বলেন। কর্পোরেট ট্যাক্স একেবারেই দ্বিগুণ করে ফেলেছেন, তাই না? তারপরে এই সুদের হার ছিল ব্যাংকের 9%, মানে সিঙ্গেল ডিজিট, এটা ব্যবসায়ীদের দীর্ঘদিন দাবি, সেটা হয়ে গেছে 16%। ব্যবসা বাণিজ্যটা একেবারেই মানে আপনার শেষ করে দিয়েছেন। তারপরে আপনার রাজস্ব আয় কম হওয়াতে আপনি ভ্যাট বাড়াচ্ছে, তো রাজস্ব আয় তো কম হবে, কারণ আপনি রাজস্ব আয় করার জন্য আপনার এলসি খুলতে দিচ্ছেন না, আপনার শতভাগ এলসি দিয়ে আপনার খুলতে হচ্ছে। এখন শতভাগ এলসিতে আপনার ব্যাংকের রেট 120 টাকা, কিন্তু আপনাকে ব্যাংকে দিতে হচ্ছে 128 টাকা। এটা ব্যাংক স্বীকার করছে না, ব্যাংকের রেট, বা ওরা বলছে যে না, আমরা কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমরা দিচ্ছি, আসলে দিচ্ছেন না। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে আমরা যে উত্তাপটার কথা বলছেন, এই শীতকালে মাঘ মাসের শীতের মধ্যে প্রত্যেকের মধ্যে উত্তাপটা আছে এবং দুঃখ কষ্ট বেদনাটা আছে। আপনার দিনাজপুর, রংপুরের মধ্যে যে সবজিটা 1 টাকা, সেটা আপনার ঢাকাতে কেন কারণ বাজারে হবে 30 টাকা এবং কেন উত্তরাতে হবে 60 টাকা? সেই ক্ষেত্রে আপনার তো কোনো কোনো পদক্ষেপ নিতে পারছেন না। বর্তমান আপনার যে অবস্থাটা, এই অবস্থাটা চলতে থাকলে আসলে আমরা মানে খুবই হতাশ আর কি। এবং সরকার তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে এই সিদ্ধান্ত নিলে একটা অজনপ্রিয় সিদ্ধান্ত হবে, মানুষ ক্ষেপবে, তারপর এই সিদ্ধান্ত কেন নিতে হলো? সরকার বুঝতে পারছেন না আসলে। এখানে হয়েছে কি, আমার মনে হচ্ছে যে কি, আমাদের একটা সর্বনাশা একটা প্রবণতা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, অথবা চেয়ারের যে উত্তাপটা, মানে এই উত্তাপের মধ্যে দিয়ে মানে তিনি পড়ে গেছেন, বুঝছেন না? জনগণের উত্তাপটা সহ্য, মানে মনে হচ্ছে যে তিনি উত্তপ্ত আর সবাই শীতল, এইটার মনে করার কারণে এই কাজটা করেছেন, নাইলে এটা করার কথা কোনো দরকার ছিল না। আপনার একটা হোটেল রেস্তোরাঁ খাওয়ার বিলে আপনার 5% ট্যাক্স আপনি 15% করেছেন। আপনি যোগানদারদের ট্যাক্স আপনি 7.5%-এর জায়গায় আপনি কোনো খাতে 15%, কোনো খাতে 10% করেছেন। তাহলে প্রত্যেকটা, এটা তো একটা চেইন এফেক্ট হবে, আপনার মানে সীমাহীন ব্যর্থতা নিয়ে এই সরকার কিভাবে দিন পার করছে আমি বুঝতেছি না। আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে এই সরকারের সাফল্য কি আছে, আমি শুধু এটা বলতে পারবো যে ওবায়দুল কাদের বলেছে যে মেট্রো রেল রুটও ক্ষতিগ্রস্ত, চালু করতে 1 বছর উপর লাগবে, 350 কোটি টাকা লাগবে, সেখান থেকে 2টা মেট্রো রেল ট্রেন চালু করতে পারছে। বাকি কোনো ক্ষেত্রে তার সাফল্য বলার মতো, একটা শব্দ ব্যয় করার মতো কোনো কিছু মানে আমাদের কাছে নাই। একটু আগে আপনার পেপার, এটা হার্শ সমালোচনা হয়ে গেল না বেশি? না, এটা অবশ্যই বেশি না, এটা একেবারেই কম, মানে একেবারেই কম। আপনি সংস্কার করবেন, আপনি নিজের মন্ত্রণালয়ে, আপনার নিজের অবস্থা, আপনি সচিবালয়ে আজকে দেখলাম যে আপনার প্রায় 600-র উপরে ক্যামেরা, আপনার সিসি ক্যামেরা অচল, আপনি দেখেছেন নিঃসন্দেহে, তাই না? আর্চগুলো সবগুলো অচল, আপনার এখানে আপনার অচল। তো আপনি কোথায় আছেন, কিভাবে আছেন? আপনার এই যে মানে উত্তরার থেকে এখন আসতে দেখলাম
আপনার এক পাশে আপনার ওই আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আরেক পাশে র্যাব, তার মাঝখান দিয়ে গাড়ি চলাচল করছে এবং ছিনতাইকারীরা মহা উল্লাসে আপনার বাস থেকে থাওয়া দিয়ে আপনার মোবাইল নিয়ে যাচ্ছে। এবং এটা দেখে হতবাক, গত 15 বছর না, এটা দেখি ডিএমপি নাই। কমিশনার তো বলেছেন যে পুলিশের গায়ে পোশাক থাকে, বন্দুক থাকে, জুতা পরা থাকে, আর ওরা খালি পায়ে দৌড় দেয়, এর জন্য আসলে ওদের ধরা সম্ভব হয় না। না, এগুলো তো ওই যে মহিউদ্দিন খান আলমগীর যেটা বলেছেন যে ধাক্কা দিয়ে বিএনপি ধাক্কা দিয়ে পিলার ফেলে দিয়েছেন, এই বক্তব্য আর কি। মানুষ তো আসলে এই বক্তব্যটা শুনতে চায় না। একটা গতিশীল প্রশাসন, আপনার একটা দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা, তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যে লসগুলো দিচ্ছে সেই লসগুলো কমানো, সড়ক শৃঙ্খলা আনা, এগুলো কোনো কিছুই হচ্ছে না। মানে কোনো পরিবর্তনটাই আমরা কিন্তু আমরা তো একটা পরিবর্তনটাকে উপলব্ধি করতে হবে, আমাকে বুঝতে হবে। আমি গ্রামে যাওয়ার পথে আপনার একটা বাজার আছে, সাচার বাজার, সেই আগেও সেখানে 2 ঘন্টা আমার লেট হইতো। আপনার সমস্ত রাস্তাটাকে জ্যাম করে রাখতো বিভিন্ন যানবাহন, আপনার ফুটপাথ টুটপাথ দখল করে। এখানে প্রশাসন আছে বলেই মনে হয় না। আবার আসবে আপনাকে আপনি। একটা কথা আমি শুধু বলি, আপনার এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার জন্য 2টা বাস দাঁড়িয়ে থাকে যাত্রী পরিবহনের জন্য। ওই 2টা বাসের জন্য আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়। একজন ট্রাফিক পুলিশ দিলে কিন্তু সমস্যার সংকটের সমাধান হয়। হাজার হাজার মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কমানোর জন্য মানে কোনো আমলাদের পক্ষ থেকে কোনো প্রচেষ্টা নাই, সরকারের পক্ষ থেকে কোনো প্রচেষ্টা নাই, উপদেষ্টাদের পক্ষ থেকে প্রচেষ্টা নাই। তাদের চেষ্টা হলো যে এখন ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, কিভাবে ক্ষমতাকে উপভোগ করা যায়, এই বিষয়ে আবার এটাই। আসবো আমি।